হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমি কিন্তু তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। রবিবারের সকাল এখন ঘড়ির কাঁটায় বেজে চলেছে 9:30। হ্যাঁ, আজকে আমি এতটা পরিমাণে লেট করে ঘুম থেকে উঠেছি আর কুলকিনারা কিছুই বুঝতে পারছিলাম না কোন কাজটা কোথা থেকে শুরু করব আর শেষ করব। তাই দেখো, ব্রাশ না করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে এসেছি ব্রাশ করে চোখ মুখ ধুয়ে তারপরে চেঞ্জ করে নেব আর একটু ফ্রেশও হয়ে নেব। যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে, হুট করে গরমটা চলে এসছে, তাই না চোখে মুখে বারবার না জল দিতে মন চাইছে, ভালো লাগছে, এত ড্রাই ওয়েদার না। তো তারপরে দেখো জামা কাপড় চেঞ্জ করে এসেছি ছাদ বাগানে, আর ছাদ বাগানে এসে তো মনটা খুব ভালো হয়ে গেল। দেখো আমার এই নতুন জবা ফুলের গাছটাতে দুটো বড় বড় ফুল ফুটেছিল। তো এইদিকে লক্ষ্মী জবাও ফুটেছিল আর নীলকণ্ঠ তো পুরো গাছ ভরে ফুটেছিল। এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল না যে ফুলগুলো তুলে নিয়ে যাই, কিন্তু না তুললেও ভালো লাগে। ঘরের ঠাকুরের চরণে পড়বে না, নিজের হাতে লাগানো যত্ন করা গাছের ফুল তা কি হয়। আর এই দেখো আমার উইন্ডো গার্ডেনেও কিন্তু 2-3টে আজকে নীলকণ্ঠ হয়েছিল। আর এটা না একদম হালকা পার্পেল কালার, দেখো কি সুন্দর কালারটা, খুব ভালো লাগছিল। চলে এসেছি নিচের ঘরে আর দেখো আমার কিচেনের যে পূর্ব দিকের জানালাটা রয়েছে সেই জানালাটার মধ্যে না এত পরিমাণে ধুলো পড়েছিল কি বলবো। আর এখন যেহেতু গরম পড়ে গেছে তাই লাইট জ্বাললেই না পোকা এসে পুরো জানালার কাচের মধ্যে ধাক্কা মারে, আর সেই পোকাগুলো সকালে উঠে দেখি মরে যায় আর জানালাটার স্ল্যাপের মধ্যে পড়ে থাকে। কি যে বাজে লাগে, আর সেই পোকাগুলো খাওয়ার জন্য আবার পিঁপড়ে আসছে, মানে প্রচণ্ড বাজে লাগছিল। তো আজকে সব রান্না শুরু করার আগেই উইন্ডোটাকে ভালো করে ধুয়ে দিলাম। আর না গাছ লাগানোর ইচ্ছে আছে, রান্নাঘরের জানালায় একটু ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা গাছ, এগুলো না হলে কেমন হয়। ধীরে ধীরে সবই করবো আর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব সেইগুলো। তো দেখো আমার ভাতটা নেমে গেছে। আজকে মাছ রান্না করব, মাছ মাংস দুটোই রান্না করব। আমার হাজব্যান্ড বাজার থেকে টাটকা মাছ এনেছে, খুব বেশি বড় সাইজের মাছটা ছিল না, রুই মাছ, কিন্তু না খুব ভালো ছিল মাছটা, পাকা মাছ একদম। তো সেই মাছটাকে দেখো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। হালকা পাতলা মাছের ঝোল করব। এই মাছের ঝোলটার নাম হলো কাসন পোড়া মাছের ঝোল। একটু টক টক করে বানাবো, আমার খেতে খুব ভালো লাগে এইরকম পাতলা মাছের ঝোল। তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আজকে রেসিপিটা। প্রত্যেক দিন তো মাংস অন্যরকমভাবে করি, সেটাও শেয়ার করি, আর মাছের ঝোলও করি। তো আজকের এই মাছের ঝোলটা দেখে নাও। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। আর একটা না মশলা লাগবে এই মাছের ঝোলটা বানানোর জন্য, সেটা হলো সামান্য একটু কালো সর্ষে আর একটু পাঁচফোড়ন, খুব সামান্য, সেইগুলোকে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিতে হবে। আর এইটুকু মশলা আমি হাম্বল দিস্তায় ভালো করে পিষে নিই। তোমরা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারো বা শিলনোড়াতেও করে নিতে পারো। তো আমার কাছে দেখো হাম্বল দিস্তাটা রয়েছে, তাই আমি এটাতেই ভালো করে পিষে নিলাম। আর মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু এই ঝোলটার মেন ইনগ্রেডিয়েন্টস, এটাকে কিন্তু স্কিপ করলে হবে না। তো দেখো আমি মশলাটা তুলে নিলাম। আর এইদিকে ওই মাছ ভাজার কড়াইটার মধ্যে যে তেল ছিল, বেশি আর তেল অ্যাড করলাম না, ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর 2 পিস আমের চুনা, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি। টমেটো ভেজানোর প্রয়োজন পড়ে না, আমের চুনোটাই ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটা যখন ফুটে গেছে তারপরে কিন্তু আমি মাছটাকেও দিয়ে দিয়েছি। আর মাছটা দিয়েও ঢাকা চাপা দিয়েছিলাম, তারপরে মাছটা সেদ্ধ হয়ে গেছে, ফুটেও গেছে। আর এইবারে নামানোর আগে ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট। এইরকমভাবে ঝোল বানিয়ে তোমরা কিন্তু খেতে পারো, খুব টেস্টি লাগে। যখন একঘেয়েমি খেতে আর ভালো লাগে না তখন কিন্তু এইরকম ঝোল মুখে অনেকটা রুচি এনে দেয়। তোমরা বানিয়ে খেও এইভাবে একবার। আর এইদিকে রান্না করতে করতে মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছিল, আমার
বেশ কিছুদিন হলোই প্রেশারটা প্রচণ্ড লো হয়ে যাচ্ছে, জানি না কেন। তো আজকে আবার হুট করে মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, অন্ধকার দেখছিলাম, তাই স্যালাইন গুলে খেলাম। আর চিয়া বীজটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর খাওয়ার সময় হয়নি, সকালে ডিরেক্ট ব্রেকফাস্টটাই করেছিলাম। তো দেখো ওই চিয়া বীজ ভেজানো জলটার মধ্যে আমি ওআরএসটাকে গুলে তারপরে ঢকঢক করে খেয়ে নিলাম। এতে কিন্তু অনেকটা মাথা ঘোরা কমে যায় আর এনার্জি পাই। আর গোলু এদিকে এক পিস মাছ ভাজা খেয়েছে, আর আমাকে এসেছে মাছের কাঁটাটাকে হাতের মধ্যে নিয়ে, মা হা করো, নাও একটা জিনিস খাও। আর আমি কিন্তু হা করিনি, ওকে বকা দিলাম। আমি জানতাম যে ওটার মধ্যে কোনো কিছু শয়তানি করেছে। এখন বিকেল 4টের মতো বাজে, আর আমি দেখো উঠে পড়েছি, একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে গলুর ঘরের সমস্ত পর্দাগুলোকে টেনে দিলাম। আর বিকেলবেলাটা কিন্তু আমার পুরো বাড়ির সমস্ত পর্দাগুলোই আবার টেনে দিতে হয়, এটাও কিন্তু একটা বড় কাজ, স্কিপ করলে একদমই হয় না। তো এইদিকে পর্দা দুটোকেই টেনে দিয়ে দেখো আমার এই লাকি বাম্বু গাছটা একটু রোদ্দুরে রেখেছিলাম, মানে জানালা খুলে দিয়েছিলাম, তো একটু সরিয়ে ভালো করে রাখলাম। আর দেখো বিছানার মধ্যে পুরো শীতের পোশাকগুলোকে কেচে কেচে পুরো ঢিবি করে রেখেছি, একবারে সবগুলোকে গুছিয়ে তুলবো। এদিকেও খানিকটা দেখো, আর এইখানে দেখো এইগুলো কিছুটা ভাঁজ করা হয়েছে, কিছুটা ভাঁজ করা হয়নি। তো গলুর সোয়েটারই এখানে রয়েছে, বেশিরভাগ সবকটাই গলুরই এখানে। আমার শীতের সোয়েটারগুলো এখনও কাচা হয়নি, দুটো কেচেছি, ধীরে ধীরে কাচবো। আর তারপরে দেখো জামা 2-3টে ভিজা ছিল, সেগুলো স্ট্যান্ডে মেলা ছিল, আর এগুলোকে তুলে নিলাম। আর গামছা তো কখনোই মেলা থাকবে না, আমি যতবার মেলে দিই গলু করে কি সব গামছাগুলোকে টেনে টেনে নিয়ে আবার গুটিসুটি মেরে রেখে দেয়, ওর কাজই ওটা। আর গলুর এই সোয়েটারটা কেচে দিয়েছিলাম আজকে, হাতাটা ভিজে ছিল বলে আবার রেখে দিলাম। তারপরে দেখো সমস্ত কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। আর আমার নাইটিগুলোও না ভাঁজ করা হয়নি, 2 দিন থেকে করতেই পারিনি নাইটিগুলো ভাঁজ, তো অনেকগুলো জড়ো হয়ে গেছিলো, তো সেই নাইটিগুলো ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর এই যে দেখো ঝুড়িটা দেখছো প্লাস্টিকের, এই ঝুড়িটার মধ্যে না আমি সমস্ত ওড়নাগুলো, তারপর ছোটোখাটো যে জিনিসগুলো, রুমাল, এই টাইপের জিনিসগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমার খুঁজে বেড়াতে হয় না। ও ঝুড়িটা শুদ্ধ বের করে যেটা প্রয়োজন সেটা নিয়ে আবার জায়গা মতো রেখে দিতে পারি। আর সব নাইটিগুলো ভাঁজ করা হয়েছে, তারপরে নাইটিগুলো রেখে দিলাম। নাইটিগুলো যদি এইভাবে পাট পাট করে ভাঁজ করে রাখা যায়, পরতেও খুব ভালো লাগে, বেশ গুড একটা ফিলিং হয়। তো এবারে দেখো তারপরে আমি রেডি হয়ে এসেছি একটু মন্দিরে। তোমাদেরকে আমি শুরুতে ইন্ট্রোটা কিন্তু দিয়েছি ভালো আছি বলে, কিন্তু বিশ্বাস করো বন্ধু আমি একদমই ভালো নেই। বেশ কিছুদিন হলো এত পরিমাণে টেনশন হচ্ছে আমার ছেলের পড়া নিয়ে, টিউশন নিয়ে। তো নতুন যেহেতু ক্লাসে উঠেছে, তো সেই নতুন ক্লাসে কোন টিচার ভালো হবে, কিভাবে পড়বে, এইগুলো চিন্তা করতে করতেই এত পরিমাণে চিন্তা হচ্ছে, ঘুম ভালো হচ্ছে না। সেই কারণে প্রচণ্ড মনটা আমার একদম খারাপ হয়ে রয়েছে, এত ডিপ্রেশন মানে চলে গেছি, এত মানে খারাপ লাগছে, ডিপ্রেসড লাগছে। তো সেই জন্য আজকে আমি ভাবলাম চলো আজকে একটু মন্দির থেকে ঘুরেই আসি, তাহলে মন্দিরে গেলে একটু শান্তি পাবো, মনটা একটু হালকা হবে। তো সেই কারণে গলুকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি মন্দিরে, বজরংবলী মন্দিরে। আর ওইখানে ভালো করে ভোগ দিলাম। আর এদিকে দেখো ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, ধূপকাঠিটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু 3টে মন্দির। এবারে বাইরের দিকটাতে ধূপকাঠি দেখালাম, তুলসী গাছ ছিল ওখানে একটা। আর এইদিকে দেখো আমি এবারে যাচ্ছি তোমার ভোলানাথের মন্দিরের দিকে। ভোলানাথের মন্দিরটা না বেশ সুন্দর, পুরো মন্দিরটাই একটা শিবলিঙ্গের আকৃতি, আর খুব ভালো লাগছিল। এই প্রথমবার এলাম এই বজরংবলীর মন্দিরে। আমার হাজব্যান্ড যদিও প্রত্যেক উইকে আসে, কিন্তু আমি একদিনও আসিনি, আজকে প্রথম এলাম। ভালো লাগলো, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল বসে থাকি চুপচাপ, কিন্তু খুব একটা ভিড় ছিল না যেহেতু রবিবার, তো সেই জন্য একদমই ফাঁকা ফাঁকা ছিল, ওই 2-4 জন ছিল। আর এদিকে দেখো শিবলিঙ্গের এখানেও ভালো করে ধূপকাঠি দেখিয়ে বাবা ভোলানাথকে শুধু একটা কথাই বললাম, ভোলানাথ তুমি ভালো থেকো আর আমাদেরকেও ভালো রেখো, মনের জোর দিও, শক্তি দিও, আরও বেশি বেশি করে শক্তি দিও, শক্তি না দিলে কাজ করার ক্ষমতা পাবো না।
তো তারপরে দেখো দাঁড়িয়ে দূর থেকে আবারও প্রণাম করছিলাম। আর এবারে বাড়ির দিকে চলে যাব, কারণ অনেকটা হয়ে গেল সময়, 1 ঘন্টার মতন মন্দিরের কাছাকাছি ছিলাম, খুব ভালো লাগলো। তারপরে দেখো জুতোটা পরে নিলাম, আর জুতোটা এই পাশটাতে রেখেছিলাম। জুতো পরে আর সিঁড়ি দিয়ে অনেকটা নেমে তারপর মন্দিরটা তো রাস্তা থেকে তো অনেকটা সিঁড়ি, তো সিঁড়িটা দিয়ে আবার উঠে আসছি। উঠে এসে এবারে সোজা বাড়ি এসেছি। বাড়ি এসে তো সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি কারোরই, যেহেতু মন্দিরে গিয়েছিলাম। তো বাড়িতে এসে না আমি একটু তোমার চাপড়ি ভেজে নিচ্ছি। এইগুলো আমাদের কিন্তু গ্রামে যারা মানে থাকো বা জানো, যারা খেয়েছো, এইগুলোকে কিন্তু চাপড়ি বলে। আমি ছোটোবেলাতে আমার গ্রামের অনেককেই দেখেছি, বয়স্ক যারা ঠাম্মারা ছিল তারা বানাতো। এটা কিন্তু চালের গুঁড়ো, চাল ভিজিয়ে রেখে বেটে বানাতে হয়। আর আমি এখানে কিন্তু মিষ্টি চাপড়ি বানাচ্ছি না, এটা ঝাল চাপড়ি। বেশ লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা দিলে আরও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। তো বানিয়ে নিচ্ছি, এবারে চাও করব, তারপরে সবাই মিলে খাবো। আচ্ছা, চাপড়িগুলো ভাজা হোক, ততক্ষণে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লাগে। আর পরবর্তী যখন ভিডিওগুলো বানাই তখন কিন্তু আরও অনেক এনার্জি পাই, মনের বল পাই। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো বা ভালো লাগে তোমাদের, তবে কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলটি একটু বেশি ভালো লাগা কাজ করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো দেখো সমস্ত চাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে। এইগুলো কিন্তু মুচমুচে খেতে বেশি ভালো লাগে, কিন্তু ভাজার পরে সবগুলো একসঙ্গে রেখেছি তো নরম হয়ে গেছে সুন্দর, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, ব্যাপক হয়েছিল। আমি নিজে করেছি বলে না বন্ধু, খুব ভালো হয়েছিল। তোমরা একবারটি এভাবে বানিয়ে খেও, খুব টেস্টি লাগে। আর মাঝে মাঝে কিন্তু একটু অন্যরকম খাবার খেতে ভালোই লাগে, বলো? একঘেয়েমি তো কোনো কিছুই ভালো লাগে না। আর যেহেতু ঝাল চাপড়ি, সেহেতু সস দিয়ে খাবো, তাই একটু সস নিয়েছি। আর এই 1 কাপ চা দেখছো, এটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য, সঙ্গে অনেক কটা বিস্কিট, আর আমি কিন্তু একটা বানানা খাবো। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মেজে এসেছি আমি DIY কতগুলো প্ল্যান্ট পট বানাবো। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এইগুলোকে সুন্দর করে রিকভার করে আমার নিজের সামান্য একটু ক্রিয়েটিভিটি দিয়ে এগুলোকে সাজিয়ে তুলব। আসলে ঘর সাজাতে না বন্ধু অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় না। তোমার যদি মনের ইচ্ছে শক্তিটা থাকে তাহলে কিন্তু তুমি ওয়েস্টেড জিনিসগুলো দিয়েই খুব সুন্দরভাবে তুমি তোমার ঘর বাড়িগুলোকে সাজিয়ে তুলতে পারো। যেমন দেখো আমার এটা চিয়া বীজের একটা কৌটো, এই কৌটোটাকেও আমি নষ্ট করিনি। আর কাপটা তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফেটে গেছিলো, তো ফাটা কাপে তো চা খেতে হয় না, তাই দেখো সুন্দরভাবে আমি এইগুলোকে ফেব্রিক দিয়ে সাজিয়ে তুললাম। আর স্মাইলি ইমোজিগুলো দিয়েছি, কি ভালো লাগছে না? আমি কিন্তু কোনোদিনও ড্রয়িং শিখিনি বা আঁকা কিছুই জানি না, তবু পেরে গেছি। তবে চলো বন্ধুরা, আজ আসি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।